নমস্কার, ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে আবারও সকল ভিউয়ার্সকে জানাই অনেক অনেক স্বাগত। আমি চামেলি এবং বেশ কিছুদিনের ব্যবধানে আবারও ফিরে এসেছি ইতিহাসের অধ্যায়ভিত্তিক আলোচনায়। আশা করি দুর্গাপূজা সকলের খুব ভালো কেটেছে। সকলকে জানাই লেট শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং শুভ লক্ষ্মী পূজা। তো আমরা মুঘল যুগের ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমরা মুঘল যুগের ইতিহাসের উপাদান বাবর এবং হুমায়ুন অবধি ক্লাস দিয়েছিলাম। আমি একটি নোটিশের মাধ্যমে জানিয়েছিলাম আমার পারিবারিক অসুস্থতার কারণে কোনো ক্লাস দিতে পারিনি, তবে অনেক ব্যস্ততা পেরিয়ে আজকে আবারও তোমাদের জন্য সেই মুঘল যুগের ধারাবাহিক ইতিহাসের সূত্র ধরে হুমায়ুনের পর আজকে শের শাহ নিয়ে আলোচনা করব। সেই পাঠান বীর দ্বিতীয় আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শের শাহ সুরিকে নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ। তোমরা জানো যে আমি এমসিকিউ সলভ করার মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি। সামনে আমাদের যে ডব্লিউবিসিএস, ডব্লিউবিসেট, মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সামগুলো রয়েছে, যেখানে ইতিহাস সাবজেক্টটা ভাইটাল রোল প্লে করবে প্রতিটি পরীক্ষাতেই। তো সেই কথা মাথায় রেখেই এই ধারাবাহিক ইতিহাস আলোচনা করা হচ্ছে এবং এর মাঝখানে আমি অল ওভার প্রাচীন যুগের ওপর এবং অল ওভার মধ্যযুগের ওপর দুটি ক্লাস দিয়েছি, যেখানে আমার ভয়েস ছিল না, বাট প্রশ্ন ছিল খুব ভালো। তোমরা যারা দেখেছো এবং যারা কমেন্ট দিয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যারা এখনও দেখোনি তাদেরকে ওই দুটি ক্লাস দেখার জন্য অনুরোধ রইল। মূলত ডাব্লিউবি সেট এবং ডাব্লিউবিসিএসের জন্য ওই ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে। তো যাই হোক, আজকে যে টপিক শের শাহ সুরি, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি রয়েছে তা আলোচনা করলে শের শাহের বাল্যজীবন থেকে শুরু করে তার রাজনৈতিক জীবনের প্রথম ভাগ এবং তার শাসন ব্যবস্থার যে বিভিন্ন দিক, জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার জন্য শের শাহ ইতিহাসে সমধিক পরিচিত। তো এই সব কিছু নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখবে আশা রাখি, এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অন্য দিনের মতন আজকের ক্লাসটাও কিন্তু খুব হেল্পফুল হবে। তাহলে চলো শুরু করা যাক প্রশ্নোত্তর পর্ব। আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে 1486 খ্রিস্টাব্দে শের শাহ কোথায় জন্মগ্রহণ করেন? অপশানগুলো দেখো। অপশান এ পাটনা, অপশান বি পেশোয়ার, অপশান সি হোশিয়ারপুর, অপশান ডি জৌনপুর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ হোশিয়ারপুর। তুর্কো আফগান পুনর্জাগরণের নায়ক শের শাহ ছিলেন মধ্যযুগের ভারত ইতিহাসের এক চিত্তাকর্ষক ব্যক্তিত্ব। এই শের শাহের পিতামহ সুরবংশীয় ইব্রাহিম সুর পেশোয়ার কাছে গোমাল নদীর সন্নিকটে রোহ পার্বত্যাঞ্চলে বাস করতেন। আবুল ফজলের মতে তার পিতামহ ঘোড়ার ব্যবসার সাথে যুক্ত ছিলেন, তবে তার এই ব্যবসাতে লাভ না হওয়ার কারণে তিনি তার পুত্র হাসানকে নিয়ে ভারতবর্ষে আসেন বহুলল লোদির রাজত্বকালে, এবং শের শাহের এই পিতা এবং পিতামহ দুজনেই পাঞ্জাবের অন্তর্গত হোশিয়ারপুরে বসবাস করতে থাকেন। হোশিয়ারপুর ছাড়াও যদি পাঞ্জাবের নারনুল প্রদেশ থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে, নামটা মনে রাখবেন, নারনুল প্রদেশ। তো এই হোশিয়ারপুরে অবস্থানকালেই হাসানের প্রথমা স্ত্রীর গর্ভে শের শাহ বা ফরিদের জন্ম হয়। সালটা হচ্ছে 1486 খ্রিস্টাব্দ। আর এই 1486 খ্রিস্টাব্দ ঐতিহাসিক কানুনগোর মতে শের শাহের জন্মসাল বিতর্কিত, তবে যেটা ধরা হয় 1486 খ্রিস্টাব্দ, এটা কিন্তু ঐতিহাসিক কানুনগোর মতে কালিকা রঞ্জন কানুনগো, ইনি শের শাহকে নিয়ে গবেষণা করেছেন তার বিখ্যাত গ্রন্থ শের শাহ অ্যান্ড হিজ টাইমস, এই গ্রন্থে। ওকে, পরবর্তী কোশ্চেন 2-এর বলা হয়েছে শের শাহের পিতা সাসারামের জায়গিদার হলেও শের শাহের শিক্ষাজীবন শুরু হয়েছিল। অপশানগুলো দেখো। অপশান এ পাঞ্জাবে, অপশান বি জৌনপুরে, অপশান সি দিল্লিতে, অপশান ডি হিসারে। এখানে সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ জৌনপুরে। দেখো, শের শাহের
জন্ম হচ্ছে পাঞ্জাবের নারনুল প্রদেশে, তবে তার শিক্ষা জীবন শুরু হচ্ছে কিন্তু জৌনপুরে। জৌনপুরের শাসনকর্তা জামাল খাঁ লোহানির অধীনে সামরিক বিভাগে চাকরি নেওয়ার পরই শেরশাহ সামরিক দিক থেকে শিক্ষিত হয়ে ওঠেন এবং তার সাথে সাথে আরবি, ফার্সি, হিন্দি এই সকল ভাষাতেও কিন্তু ব্যুৎপত্তি অর্জন করেন। তার সাথে তিনি পাটিগণিত শেখেন। তাহলে শেরশাহের জন্ম হচ্ছে পাঞ্জাবের নারনুল প্রদেশ বা হোশিয়ারপুরে এবং তার শিক্ষাজীবন শুরু হচ্ছে জৌনপুরে। পরবর্তী 3 কোশ্চেনে বলা হয়েছে শেরশাহ প্রথম কার অধীনে সামরিক বিভাগে চাকরি নেন। তো এখানে এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ জামাল খাঁ লোহানি। জৌনপুরের শাসনকর্তা জামাল খাঁ লোহানির অধীনে শেরশাহ সামরিক বিভাগে চাকরি নেন। আর শেরশাহের পিতা ছিলেন সাসারামের জায়গিদার। পরবর্তী 4 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক। অপশনগুলো দেখো, শেরশাহ বা ফরিদ খান সাসারামে পিতার জায়গিদার স্থিত জনসাধারণের সুখ শান্তি এনে দিতে সমর্থ হন। অপশন বি, শেরশাহ বারংবার বিমাতার চক্রান্তের শিকার হন। অপশন সি, শেরশাহ মুঘলদের অধীনে প্রায় 14 মাস চাকরি করেন। অপশন ডি, উপরোক্ত সবগুলি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ উপরোক্ত সবকটি। দেখো, শেরশাহ বা ফরিদ খান সাসারামে পিতার জায়গিদার স্থিত জনসাধারণের সুখ শান্তি এনে দিতে সমর্থ হয়েছিলেন, যদিও তিনি পিতার জায়গির থেকে বহুবার কিন্তু তিনি বিচ্যুত হয়েছিলেন। তার পারিবারিক অশান্তির কারণে বিমাতার চক্রান্তে তিনি বারবার বিভিন্ন শাসকের কাছে সাহায্য নিয়ে তার পিতার জায়গির ফিরে পাওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু এই জায়গির হারিয়েছিলেন। তারপর দেখো, শেরশাহ বারংবার বিমাতা চক্রান্তের শিকার হন, এটা তো অবশ্যই ঠিক। এবং শেরশাহ মুঘলদের অধীনে প্রায় 14 মাস চাকরি করেন। শেরশাহ বাবরের সমসাময়িক ছিলেন এবং বাবরের চাঁদেরি দুর্গ দখলের সময় শেরশাহ কিন্তু বাবরকে সাহায্য করেছিলেন। ওকে, আর 14 মাস মুঘলদের অধীনে চাকরি করেছিলেন। তারপর আবার মুঘলদের বিতাড়িত করে দ্বিতীয় আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটান। ওকে, পরবর্তী 5 কোশ্চেনে বলা হয়েছে শেরশাহকে শের খান উপাধি দেন। অপশানগুলো দেখো, অপশান এ বাবর, অপশান বি ইব্রাহিম লোদি, অপশান সি বাহার খাঁ লোহানি, অপশান ডি জামাল খাঁ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ বাহার খাঁ লোহানি। বিহারের শাসনকর্তা বাহার খাঁ লোহানির অধীনে 1522 খ্রিস্টাব্দে শেরশাহ চাকরি নেন এবং এ সময় তিনি একাই অন্যের সাহায্য ছাড়া নিজ হস্তে একটি বাঘকে হত্যা করেন। এজন্য বাহার খাঁ তাকে শের খাঁ উপাধি দেন এবং তার সততা ও কর্মদক্ষতায় খুশি হয়ে তাকে নিজ সহকারী বা ভকিল পদে নিয়োগ করেন এবং তার পুত্র জালাল খাঁর গৃহশিক্ষক নিযুক্ত করেন। ওকে, পরবর্তী 6 কোশ্চেনে বলা হয়েছে মুঘল সেনাবাহিনীতে চাকরিকালীন শেরশাহ বাবরের কোন সামরিক অভিযানের বিশেষ সাহায্য করেছিলেন। অপশানগুলো দেখো, অপশান এ পানিপথের প্রথম যুদ্ধ, অপশান বি খানুয়ার যুদ্ধ, অপশান সি চাঁদেরি দুর্গ দখল, অপশান ডি ঘরঘরার যুদ্ধ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ চাঁদেরি দুর্গ দখল। 1528 খ্রিস্টাব্দে বাবর যখন মেদিনী রায়কে পরাজিত করে চাঁদেরি দুর্গ দখল করছেন, সে সময় বাবরের সাহায্যে কে ছিলেন? এই শের খাঁ বা শেরশাহ। এবং এই শেরশাহ মুঘলদের অধীনে 14 মাস কাজ করেছিলেন। পরবর্তী 7 কোশ্চেনে বলা হয়েছে যে পুত্র পিতার বিরুদ্ধে নালিশ করতে আসে সে মানুষ হিসেবে ভালো হতে পারে না। শেরশাহ সম্পর্কে এমন মন্তব্য কার? অপশানগুলো দেখো, অপশান এ ইব্রাহিম লোদি, অপশান বি বাবর, অপশান সি বাহার খাঁ লোহানি, অপশান ডি কেউই নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ ইব্রাহিম লোদি। তো শেরশাহ তার পারিবারিক অশান্তির কারণে বিমাতা এবং ভ্রাতাদের চক্রান্তে বারবার সাসারামে তার পিতার জায়গির থেকে বঞ্চিত হচ্ছিলেন এবং বারবার তিনি বিভিন্ন শাসকের কাছে দরবার করছিলেন তার পিতার জায়গির ফিরে পাওয়ার জন্য। তো এরকম বাহার খাঁ লোহানির অধীনে
আবেদন করে তিনি একবার নিজের পিতার জায়গির ফিরে পেয়েছিলেন। বাবরের অধীনে আবেদন করে তিনি আরও একবার সাসারামে পিতার জায়গির ফিরে পান। তবে তিনি ইব্রাহিম লোদির কাছে একই আবেদন রাখেন, কিন্তু ইব্রাহিম লোদি এ আবেদনে সাড়া দেননি এবং তিনি বলেছিলেন যে যে পুত্র পিতার বিরুদ্ধে নালিশ করতে আসে সে মানুষ হিসেবে ভালো হতে পারে না। ওকে, পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক নয়। অপশানগুলো দেখো। অপশান এ, শেরশাহের প্রভু বাহার খাঁ ছিলেন দক্ষিণ বিহারের শাসনকর্তা। অপশান বি, শেরশাহ হিন্দি ফার্সিতে দক্ষ ছিলেন এবং পাটিগণিতে দখল ছিল বলে বাহার খাঁ তার পুত্র জালাল খানের গৃহশিক্ষক নিযুক্ত করেন। অপশান সি, ইব্রাহিম লোদির সহায়তায় শেরশাহ সাসারামে জায়গির ফিরে পায়। অপশান ডি, এ ও সি উভয়ই। তো এখানে 4টি তথ্যের মধ্যে 2টি তথ্য ঠিক হবে, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। দেখো, শেরশাহের প্রভু বাহার খাঁ ছিলেন দক্ষিণ বিহারের শাসনকর্তা এবং শেরশাহ হিন্দি ফার্সিতে দক্ষ ছিলেন আর পাটিগণিতে দখল ছিল বলে বাহার খাঁ তার পুত্র জালাল খানের গৃহশিক্ষক নিযুক্ত করেন। তবে শেরশাহ যে হিন্দি ফার্সি বা আরবিতে দক্ষ ছিলেন বা পাটিগণিতে তিনি যে দক্ষ ছিলেন, এটা কিন্তু জৌনপুরের শাসনকর্তা জামাল খাঁ লোহানির অধীনে থেকেই কিন্তু এগুলো হয়েছিল। তারপর বিহারের শাসনকর্তা বাহার খাঁ লোহানির অধীনে যখন তিনি চাকরি নেন, তখন তিনি কিন্তু তার এই যে দক্ষতা, সেই দক্ষতার প্রকাশ ঘটান এবং তার কর্মকুশলতায় খুশি হয়ে বাহার খাঁ লোহানি ভকিল পদে নিয়োগ করেন এবং নিজ পুত্র জালাল খানের গৃহশিক্ষক নিযুক্ত করেন। ওকে, পরবর্তী 9 কোশ্চেনে বলা হয়েছে শেরশাহ ক্ষমতায় উত্তরণের ক্ষেত্রে কোন সম্মানীয় আফগান মহিলার আনুকূল্য লাভ করেছিলেন। অপশানগুলো দেখো। অপশান এ, চুনার দুর্গাধিপতি তাজ খানের বিধবা পত্নীর লাড মালিকা। অপশান বি, গাজীপুরের শাসক নাসির খান লোহানির বিধবা পত্নী গহর গোসাই। অপশান সি, বিহারের শাসক মোহাম্মদ শাহের বিধবা পত্নী দুদু। এবং অপশান ডি, সকলেই। তো এখানে কিন্তু অবশ্যই সকলেই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে দেখো, শেরশাহের জীবনের যে সফলতা বা শেরশাহের যে ক্ষমতায় উত্তরণের পর্যায়, সেখানে কিন্তু কয়েকজন মহিলার সমর্থনে তিনি কিন্তু তার যে দ্বিতীয় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করার যে স্বপ্ন, সেটা কিন্তু তিনি পূরণ করতে পেরেছিলেন। কে কে ছিল? চুনার দুর্গাধিপতি তাজ খানের বিধবা পত্নী লাট মালিকা, গাজীপুরের শাসক নাসির খান লোহানির বিধবা পত্নী গহর গোসাই, একে তিনি বিবাহ করেছিলেন, এবং বিহারের শাসক মোহাম্মদ শাহের বিধবা পত্নী দুদু। ওকে, পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে মোগলদের উপর নজর রাখার জন্য শেরশাহ কোথায় রোটাস নামে এক দুর্ভেদ্য দুর্গ নির্মাণ করেন। অপশানগুলো দেখো। অপশান এ, পাঞ্জাব। অপশান বি, বিহার। অপশান সি, বুন্দেলখণ্ড। অপশান ডি, বাংলা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ পাঞ্জাব। ঝিলামের তীরে পাঞ্জাবে মোগলদের উপর নজর রাখার জন্য শেরশাহ রোটাস নামে দুর্ভেদ্য দুর্গ নির্মাণ করেছিলেন। এই যে দুর্গগুলো কোন রাজ্যে বা কোন অঞ্চলে কোন দুর্গটি রয়েছে, এটা কিন্তু এগুলো কিন্তু অবশ্যই নোটিশ করবে। যেমন এখানে দেখো, রোটাস নামক দুর্ভেদ্য দুর্গ যেটা শেরশাহ ঝিলামের তীরে স্থাপন করছেন বা নির্মাণ করছেন, এটা কিন্তু পাঞ্জাবে। সেরকম গোয়ালিয়র দুর্গ মধ্যপ্রদেশে, চুনার দুর্গ এটা হচ্ছে বিহারে, তারপর কালিঞ্জ দুর্গ যেটা হচ্ছে বুন্দেলখণ্ডে। তো কোন দুর্গটা কোথায় অবস্থিত বা কখন কে নির্মাণ করেছেন, এগুলো কিন্তু নোটিশ করা খুব জরুরি। ওকে, পরবর্তী 11 কোশ্চেনে বলা হয়েছে কোন যুদ্ধের পর বিহারের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেন শেরশাহ। তো এখানে অপশানগুলো দেখো। অপশান এ, চৌসার যুদ্ধ। অপশান বি, বিলগ্রামের যুদ্ধ। অপশান সি, সামেলের যুদ্ধ। অপশান ডি, সুরজগড়ের যুদ্ধ। তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ সুরজগড়ের যুদ্ধ। সুরজগড়ের যুদ্ধ কবে হয়েছিল? 1534 খ্রিস্টাব্দে সুরজগড়ের যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের পর শেরশাহ বিহারের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেন।
এই যুদ্ধের ব্যাকগ্রাউন্ডটা কী ছিল? 1528 খ্রিস্টাব্দে শের শাহ বা শের খা বাহার খাঁ লোহানের অধীনে পুনরায় চাকরি গ্রহণ করছেন এবং তার পুত্র জালাল খাঁর শিক্ষক নিযুক্ত হচ্ছেন। এ সময়ই বাহার খাঁর মৃত্যু হলে শেরশাহ নাবালক সুলতান জালাল খাঁর অভিভাবক নিযুক্ত হন এবং বিহারের সকল ক্ষমতা নিজ করায়ত্ত করেন। ইতিমধ্যে চুনার দুর্গের অধিপতি তাজ খাঁর বিধবা পত্নী লাট মালিকাকে বিবাহ করে তিনি চুনার দুর্গের অধিকারও পান। এই বছরেই গাজীপুরের জায়গিদার বিধবা পত্নী গহর গোসাইকে তিনি বিবাহ করছেন। তো এই যে শেরশাহ একের পর এক তার যে রাজনৈতিক কূটকৌশলী বা চাল, এগুলোর জন্য শের খাঁর শক্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এই শের খাঁর শক্তি বৃদ্ধিতে লোহানী সর্দাররা কিন্তু ঈর্ষান্বিত হয়ে উঠছেন এবং জালাল খাঁ, যিনি বাহার খাঁ লোহানীর পুত্র, ইনি কিন্তু শের শাহের যে অভিভাবকত্ব এখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন। তো এই অবস্থায় বিহারের অধিপতি জালাল খাঁ, বিহারের লোহানী সর্দার এবং বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ সকলে ঐক্যবদ্ধ হয়ে 1534 খ্রিস্টাব্দে শের খানের বিরুদ্ধে যুদ্ধ করছেন। আর এই যুদ্ধ সুরজগড়ের যুদ্ধ নামে পরিচিত, যেটা কিউল নদীর তীরে হয়েছিল। ওকে, আর শের খাঁ বা শের শাহ এই সুরজগড়ের যুদ্ধে সম্মিলিত বাহিনীকে, আফগান বাহিনীকে পরাজিত করেন এবং এরপর থেকেই, এই যুদ্ধের পর থেকেই শেরশাহ বিহারের ওপর আধিপত্য পান। ওকে, আর দেখো বিলগ্রামের যুদ্ধ, যেটা হুমায়ুনের সাথে হয়েছিল 1540 খ্রিস্টাব্দে, যে যুদ্ধে হেরে যাওয়ার কারণে হুমায়ুন মুঘল সিংহাসন হারাচ্ছেন। এবং তারপর দেখো সামেলের যুদ্ধ, এটা হয়েছিল 1544 খ্রিস্টাব্দে রাজপুতদের সাথে আফগানদের। এই সব যুদ্ধ এবং এই যুদ্ধের যে তারিখ এবং যুযুধান দুই পক্ষ কারা ছিল, এগুলো সবগুলো কিন্তু তোমরা খুব ভালো করে নোটিশ করবে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো 12 কোশ্চেনে বলা হয়েছে সুরজগড়ের যুদ্ধে শেরশাহের প্রতিপক্ষ কারা ছিল। তো আমি একটু আগেই বললাম এটা। দেখো এখানে অপশন এতে বলা হয়েছে জালাল খাঁ ও বিহারের লোহানী সর্দার, অপশন বিতে বলা হয়েছে বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ, অপশন সিতে বলা হয়েছে এ ও বি উভয়ই। তো অবশ্যই জালাল খাঁ, বিহারের লোহানী সর্দাররা এবং বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ সকলে মিলে শেরশাহের বিরুদ্ধে সুরজগড়ের যুদ্ধ করছেন এবং সকলে ঐক্যবদ্ধ জোট কিন্তু পরাজিত হচ্ছে। ওকে, পরবর্তী 13 কোশ্চেনে বলা হয়েছে সুরজগড়ের যুদ্ধে জয়লাভ করতে না পারলে সাসারামের অখ্যাত জায়গিদারের পুত্র সম্ভবত তার নগণ্য অজ্ঞাত জীবনের আড়াল থেকে সিংহাসনের দাবিদার হিসেবে আবির্ভূত হতে পারতেন না। কার উক্তি? এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, কোটেশনটা। অপশনগুলো দেখো, অপশন এ কালিকা রঞ্জন কানুনগো, অপশন বি ডক্টর কালী কিঙ্কর দত্ত, অপশন সি আর.পি. ত্রিপাঠী এবং অপশন ডি আরস্কিন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ কালিকা রঞ্জন কানুনগো। এই কালিকা রঞ্জন কানুনগো, আমি আগেই বললাম যে শেরশাহের ওপর গবেষণা করে তার গবেষণালব্ধ বই হচ্ছে শেরশাহ অ্যান্ড হিজ টাইমস। এইটা হচ্ছে কালিকা রঞ্জন কানুনগোর বুক, শেরশাহের উপর গবেষণালব্ধ বুক। এখানেই তিনি শেরশাহের জন্ম হয়েছিল 1486 খ্রিস্টাব্দে বলে দাবি করছেন এবং এটাকেই মানা হচ্ছে। যদিও শেরশাহের জন্ম সাল বিতর্কিত, তবে আমরা জানি যে শেরশাহ বাবরের সমসাময়িক ছিলেন। আর এই কালিকা রঞ্জন কানুনগো এই মন্তব্যটি শেরশাহ সম্পর্কে করেছেন সুরজগড়ের যুদ্ধে জয়লাভ করতে না পারলে সাসারামের অখ্যাত জায়গিদারের পুত্র সম্ভবত তার নগণ্য অজ্ঞাত জীবনের আড়াল থেকে সিংহাসনের দাবিদার হিসেবে আবির্ভূত হতে পারতেন না। ওকে, পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে শেরশাহ বাংলা আক্রমণ করেন কবে? অপশনগুলো দেখো, অপশন এ 1534 খ্রিস্টাব্দে, অপশন বি 1535 খ্রিস্টাব্দে, অপশন সি 1539 খ্রিস্টাব্দে এবং অপশন ডি 1540 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ 1535 খ্রিস্টাব্দে। তখন বাংলার দুর্বল চেতা সুলতান কে ছিলেন? গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। তো এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ শেরশাহের সাথে কোনো রকম যুদ্ধে না গিয়ে 13 লক্ষ স্বর্ণমুদ্রা এবং কিউল থেকে সকরিগলি ঘাট পর্যন্ত বিস্তৃত স্থান শেরশাহকে সমর্পণ করে দেন
এবং শান্তি স্থাপন করেন। তিনি কোনো রকম যুদ্ধে যেতে চাননি। আর সালটা মনে রাখবে 1535 খ্রিস্টাব্দ। এবং 1535 খ্রিস্টাব্দের পরবর্তী বছরে অর্থাৎ 1536 খ্রিস্টাব্দে আবারও শেরশাহ গৌড় আক্রমণ করেছিলেন। ওকে, পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক। অপশানগুলো দেখো। অপশান এ, বাংলার শাসক গিয়াসউদ্দিন শেরশাহকে বিনা যুদ্ধেই 13 লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে সমর্পণ করেন। অপশান বি, চৌসার যুদ্ধের পর শের খান শাহ উপাধি নেন। অপশান সি, 1540 খ্রিস্টাব্দের বিলগ্রামের যুদ্ধে মোগল বাহিনীকে পরাস্ত করে শেরশাহ দ্বিতীয় আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। অপশান ডি, উপরোক্ত সবকটি। তো এখানে এটা ডি হয়ে গেছে দুটোই, এটা অপশান সি হবে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু উপরোক্ত সমস্ত তথ্যই সঠিক। বাংলার শাসক গিয়াসউদ্দিন মাহমুদ ইনি দুর্বল চেতা ছিলেন, তাই শেরশাহ যখন বাংলা আক্রমণ করছেন তখন তিনি আক্রমণাত্মক কোনো পদক্ষেপ না নিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে ইনি কিন্তু বিনা যুদ্ধেই 13 লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে শেরশাহের কাছে নিজেকে সমর্পণ করছেন। আর দেখো, চৌসার যুদ্ধের পর শের খান শাহ উপাধি নেন। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা কিন্তু সেপারেটভাবে পরীক্ষায় দেয় যে কোন যুদ্ধের পর শের খান শের শাহ উপাধি নেন। এবং আরও একটি কোশ্চেন যে শেরশাহ কোন যুদ্ধের পর বিহারের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেন। এই দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে চৌসার যুদ্ধ, যেটা শের খান শাহ উপাধি নিচ্ছেন, হ্যাঁ, 1539 খ্রিস্টাব্দে, এবং অন্যটি হচ্ছে 1534 খ্রিস্টাব্দে সুরজগড়ের যুদ্ধ। ওকে, আর দেখো 1540 খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধে মোগল বাহিনীকে পরাস্ত করে শেরশাহ কী করছেন, দ্বিতীয় আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছেন। শেরশাহকে বলা হয় দ্বিতীয় আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ওকে, পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে শেরশাহ কত বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেন। অপশানগুলো দেখো। অপশান এ 50 বছর, অপশান বি 55 বছর, অপশান সি 53 বছর, অপশান ডি 60 বছর। এখানে সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ 55 বছর বয়সে শেরশাহ সিংহাসনে বসছেন। বিলগ্রামের যুদ্ধের পর 1540 খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধে মোগল বাহিনীকে হুমায়ুনকে পরাজিত করে 55 বছর বয়সে শেরশাহ সিংহাসনে বসছেন এবং দ্বিতীয় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন। ওকে, পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে মোগলদের অনুগত কোন উপজাতিকে শেরশাহ পরাস্ত করেন। অপশানগুলো দেখো। অপশান এ গগগক, অপশান বি খোক্কর, অপশান সি ইউসুফজাই, অপশান ডি জাট। এখানে সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ গগগক উপজাতি। দেখো, দিল্লির সিংহাসন দখলের পর শেরশাহ রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। প্রথমেই শেরশাহ বিপাশা নদীর তীরে পাঞ্জাবে প্রবেশ করেন এবং সিন্ধু ও ঝিলাম নদীর মধ্যবর্তী স্থানে বসবাসকারী মোগলদের অনুগত গগগক উপজাতিকে পরাস্ত করে এখানে তিনি দ্বিতীয় রোটাস নামে একটি দুর্ভেদ্য দুর্গ নির্মাণ করেন। তাহলে দেখো, শেরশাহ কোন উপজাতিকে পরাস্ত করেছিলেন? মোগলদের অনুগত গগগক উপজাতি। ওকে, পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে 1544 খ্রিস্টাব্দে আজমির ও যোধপুরের মধ্যবর্তী স্থান সামেলের যুদ্ধে যুযুধান দুই পক্ষ কারা ছিল। অপশানগুলো দেখো। অপশান এ তুর্কি ও রাজপুত, অপশান বি সুর ও লোদি, অপশান সি রাজপুত ও আফগান, অপশান ডি অটোমান তুর্কি এবং রাজপুত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ রাজপুত এবং আফগান। তো সামেলের যুদ্ধ হয়েছিল 1544 খ্রিস্টাব্দে আজমির এবং যোধপুরের মধ্যবর্তী স্থান, যেটা সামেল নামে পরিচিত। সেই সামেলের যুদ্ধে যুযুধান দুই পক্ষ ছিল রাজপুত এবং আফগান। পরবর্তী 19 কোশ্চেনে বলা হয়েছে বাংলার কোন শাসক শেরশাহের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। অপশানগুলো দেখো। অপশান এ জাহাঙ্গীর কুলি, অপশান বি খিজির খান, অপশান সি গিয়াসউদ্দিন, অপশান ডি সকলেই। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ খিজির খান। তো শেরশাহ যখন মোগল সিংহাসনে বসেননি, যখন দ্বিতীয় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি, ঠিক তার আগে বাংলার শাসনকর্তা কে ছিলেন? গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। তিনি ছিলেন দুর্বল চেতা। তো এই গিয়াসউদ্দিনের পর খিজির খান যখন শেরশাহ দ্বিতীয় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং রাজ্য জয়ে মনোনিবেশ করেন, তখন বাংলার শাসনকর্তা হিসেবে খিজির খাঁ বিদ্রোহ ঘোষণা
করলে শেরশাহ বাংলায় এসে এর বিদ্রোহ দমন করেন এবং বাংলায় নতুন প্রশাসনিক ব্যবস্থা চালু করেন। পরবর্তীকালে আমরা দেখব তিনি বাংলায় তার যে প্রশাসনিক ব্যবস্থা সেখানে কিন্তু প্রভূত উন্নতি ঘটান। বাংলাকে 19টি সরকারে বিভক্ত করছেন এবং কৃষিকাজ বা প্রশাসনিক দিক থেকে কিন্তু অন্যান্য প্রদেশের তুলনায় বাংলায় কিন্তু তিনি যথেষ্ট উন্নতি ঘটাচ্ছেন। ওকে, পরবর্তী 20 কোশ্চেনে বলা হয়েছে শেরশাহ কবে সিন্ধুর ভাক্কার ও সেওয়ান দুর্গ দুটি অধিকার করেন? অপশানগুলো দেখো। অপশান এ 1540 খ্রিস্টাব্দে, অপশান বি 1541 খ্রিস্টাব্দে, অপশান সি 1543 খ্রিস্টাব্দে, অপশান ডি 1544 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ 1543 খ্রিস্টাব্দে শেরশাহ সিন্ধুর ভাক্কার এবং সেওয়ান দুর্গ দুটি অধিকার করেন। তাহলে দেখো শেরশাহ তার যে 5 বছরের তার যে রাজনৈতিক জীবন সেখানে কতগুলি দুর্গ অধিকার করছেন? চুনার দুর্গ, সিন্ধুর ভাক্কার ও সেওয়ান দুর্গ, গোয়ালিয়র দুর্গ, তারপর রোটাস নামে দুর্ভেদ্য দুর্গ তিনি নিজেই নির্মাণ করছেন এবং কালিঞ্জর দুর্গ দখল করতে যাচ্ছেন এবং তখনই শেরশাহের মৃত্যু ঘটছে। তো এই সবগুলোই মনে রাখবে। দেখো পরবর্তী 21 কোশ্চেনে বলা হয়েছে কোন দুর্গ অধিকারকালে শেরশাহ বিশ্বাসঘাতকতার কলঙ্ক চরিত্রে লেপন করেন? তো দেখো অপশানগুলো, অপশান এ রায়সিন দুর্গ, অপশান বি কালিঞ্জর দুর্গ, অপশান সি গোয়ালিয়র দুর্গ, অপশান ডি চুনার দুর্গ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ রায়সিন দুর্গ। রায়সিন দুর্গ দখলকালে শেরশাহ বিশ্বাসঘাতকতার কলঙ্ক চরিত্রে লেপন করেছিলেন। পরবর্তী 22 কোশ্চেনে বলা হয়েছে কোনো কোনো ঐতিহাসিকের মতে সামরিক অভিযানে জেহাদি জিগির উত্থাপনের প্রশ্নে কোন অভিযানে শেরশাহ জেহাদি জিগির দেন? অপশানগুলো দেখো। অপশান এ বাংলা অভিযান, অপশান বি পাঞ্জাব অভিযান, অপশান সি মুলতান অভিযান, অপশান ডি মারওয়ার অভিযান। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ মারওয়ার অভিযান। আর এই মারওয়ার রাজ্য দখলের জন্য শেরশাহ কিন্তু চাতুর্যের আশ্রয় গ্রহণ করেন। মারওয়ার রাজ মালদেবের সাথে তিনি কিন্তু সম্মুখ যুদ্ধে পেরে ওঠেননি, কারণ মালদেব অত্যন্ত পরাক্রান্ত নরপতি ছিলেন, যে কারণে ইনি কিন্তু চাতুর্যের আশ্রয় গ্রহণ করেছিলেন। আর এই মারওয়ার যেহেতু রাজপুত রাজ্য, তাই একজন আফগান পাঠান বীর হিসেবে মারওয়ার অভিযান বা মারওয়ার দখলকেই বলা হচ্ছে শেরশাহের জেহাদি জিগির উত্থাপনের জায়গা। যেমন আমরা বাবরের ক্ষেত্রে দেখেছিলাম যে বাবর খানুয়ার যুদ্ধ জয়লাভের পর জেহাদি জিগির দেন খানোয়ার যুদ্ধেই, কারণ খানোয়ার যুদ্ধ হয়েছিল সংগ্রাম সিংহের সঙ্গে। রাজপুত জাতি যারা শৌর্যবীর্যের প্রতীক, সেই রাজপুত জাতিকে, পরাক্রান্ত রাজপুত জাতিকে পরাজিত করার জন্যই কিন্তু এই জেহাদি জিগির দেন। তাই এখানে মারওয়ার অভিযান শেরশাহের জন্য কিন্তু জেহাদি জিগির উত্থাপনের প্রশ্নে ঐতিহাসিকরা মারওয়ারকেই বেছে নিচ্ছেন। ওকে, পরবর্তী 23 কোশ্চেনে বলা হয়েছে শেরশাহের কালিঞ্জ দুর্গ দখলের চেষ্টা 1 বছর ধরে ওই দুর্গের যে অধিপতি বাধা দেন। অপশানগুলো দেখো। অপশান এ মহিম সিং, অপশান বি কিরাত সিং, অপশান সি যশবন্ত সিং, অপশান ডি রাজ সিং। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ কিরাত সিং। কিরাত সিং ছিলেন কালিঞ্জর দুর্গের অধিপতি। শেরশাহ কালিঞ্জ দুর্গ দখলের চেষ্টা এই কিরাত সিং কত বছর ধরে বাধা দিয়েছিলেন? 1 বছর ধরে। এবং এই দুর্গ অভিযানকালেই শেরশাহ বারুদের গোলাতে নিহত হচ্ছেন। ওকে, পরবর্তী 24 কোশ্চেনে বলা হয়েছে কোন দুর্গ অভিযানকালে শেরশাহের মৃত্যু ঘটে? অপশানগুলো দেখো। অপশান এ কালিঞ্জ দুর্গ, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। 1545 খ্রিস্টাব্দে কালিঞ্জ দুর্গ আক্রমণকালে এক বিস্ফোরণে শেরশাহের মৃত্যু ঘটছে 1545-এর 22 মে,
ওকে, পরবর্তী 25-এর কোশ্চেনে বলা হয়েছে বাংলাদেশ জয়ের পর শেরশাহ বাংলাদেশকে কয়টি সরকারে বিভক্ত করেন? অপশানগুলো দেখো, অপশান এ 19টি, অপশান বি 21টি, অপশান সি 40টি, অপশান ডি 47টি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 19টি। দেখো, শেরশাহের যে শাসন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, যে কারণে আমরা শেরশাহকে বিশেষভাবে চিনি বা জানি, তো এই শেরশাহ তার সমগ্র সাম্রাজ্যকে ভাগ করেছিলেন 47টি পরগনায়, তবে বাংলাদেশ জয়ের পর তিনি বাংলাদেশকে 19টি প্রদেশে বিভক্ত করেন। ওকে, পরবর্তী 26-এর কোশ্চেনে বলা হয়েছে হিন্দু ব্রহ্মজিৎ গৌড় শেরশাহের সময় কোন পদে বহাল ছিলেন? অপশানগুলো দেখো, অপশান এ রাজস্ব মন্ত্রী, অপশান বি ভকিল, অপশান সি প্রধান সেনাপতি, অপশান ডি প্রধান কাজী। তো এখানে সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ প্রধান সেনাপতি পদে ব্রহ্মজিৎ গৌড় কিন্তু শেরশাহের সময় বহাল ছিলেন। পরবর্তী 27-এর কোশ্চেনে বলা হয়েছে শেরশাহের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য নিচের কোনটি নয়? অপশানগুলো দেখো, অপশান এ শেরশাহের শাসন ব্যবস্থা ছিল প্রাচীন ও মধ্যযুগীয় হিন্দু মুসলিম শাসননীতির সমন্বয়, অপশান বি তার শাসন ব্যবস্থায় স্বৈরতান্ত্রিকতার সাথে যুক্ত হয়েছিল দক্ষতা, উদারতা ও জনকল্যাণ, অপশান সি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা এবং অপশান ডি ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা। তো শেরশাহের শাসন ব্যবস্থার যে বৈশিষ্ট্য বেশিরভাগই পজিটিভ ফিচার্স রয়েছে, তবে এখানে একটি ফিচার্স রয়েছে যেটা ছিল না শেরশাহের শাসন ব্যবস্থায়, সেটা হচ্ছে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। শেরশাহ তার শাসন ব্যবস্থা কখনোই কেন্দ্রীভূত করেননি, বিকেন্দ্রীকরণের মাধ্যমে তিনি তার সাম্রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালনা করেন। বাকিগুলো সবই ঠিক রয়েছে। শেরশাহের শাসন ব্যবস্থা ছিল প্রাচীন এবং মধ্যযুগীয় মুসলিম শাসননীতির সমন্বয়, যেখানে যুক্ত হয়েছিল কি দক্ষতা, উদারতা এবং জনকল্যাণ স্বৈরতান্ত্রিকতার সাথে। ওকে, আর ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা ছিল, যদিও মুসলিম শাসক সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ কখনোই ইতিহাসে হতে পারেন না, কিন্তু শেরশাহ সময় থেকে আমরা আকবরকে দেখেছি ধর্মনিরপেক্ষ শাসক হিসেবে, কিন্তু সেই আকবরের মধ্যে যে শাসন ব্যবস্থার চেতনা, তা কিন্তু তার পূর্ববর্তী শাসক আফগান শাসক শেরশাহের কিছুটা অনুকরণ বলে মনে করছেন ঐতিহাসিকরা। তাই শেরশাহকে অবশ্যই আমরা ধর্মনিরপেক্ষ শাসকের পর্যায়ে ফেলব। আমরা দেখেছি যে শেরশাহের প্রধান সেনাপতি যিনি, তিনি কিন্তু হিন্দু ব্রহ্মজিৎ গৌড়। এছাড়াও কিন্তু শেরশাহ তার মুদ্রায় দেবনাগরী হরফে তার নাম লিখেছেন, তাই আমরা শেরশাহকে অবশ্যই ধর্মনিরপেক্ষ শাসক বলবো। ওকে, পরবর্তী 28-এর কোশ্চেনে বলা হয়েছে শেরশাহের শাসন ব্যবস্থা সম্পর্কে কে বলেছেন কোনো সরকার, এমনকি ব্রিটিশ সরকারও এই পাঠানের মতো বিজ্ঞতার পরিচয় দিতে পারেননি? অপশানগুলো দেখো, অপশান এ ডক্টর কালিকা রঞ্জন কানুনগো, অপশান বি উলসলি হেগ, অপশান সি আরস্কিন, অপশান ডি কিন। তো এখানে 28-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ কিন। দেখো, ঐতিহাসিক কিন বলছেন কোনো সরকার, এমনকি ব্রিটিশ সরকারও এই পাঠানের মতো অর্থাৎ শেরশাহের মতো শাসন ব্যবস্থায় বিজ্ঞতার পরিচয় দিতে পারেননি। তো ইনি কেন বলছেন? মোগলরা ভারতবর্ষে এসেছেন এবং মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেও দুজন শাসক বাবর এবং হুমায়ুন, তারা কেউই কিন্তু দক্ষ শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারেননি। একমাত্র এই পাঠান বীরই প্রথম যে মোগল সাম্রাজ্যের ইতিহাস, সেখানে কিছুটা ছেদ টেনে আফগান শাসক হিসেবে রাজ্য জয়ের পাশাপাশি ইনি কিন্তু দক্ষ শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন, যাকে ঐতিহাসিকরা মনে করছেন যে আকবর অনুসরণ করেছেন। তো এখানে তাই কিন এটাই বলেছেন যে কোনো সরকার, এমনকি ব্রিটিশ সরকারও এই পাঠানের মতো বিজ্ঞতার পরিচয় দিতে পারেননি শেরশাহের শাসন ব্যবস্থা সম্পর্কে। এবার আমরা দেখে নেব যে কালিকা রঞ্জন কানুনগো কি বলছেন। ইনি বলছেন যে শেরশাহ ছিলেন আফগানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রশাসনিক ও সামরিক প্রতিভা। আর আরস্কিন বলছেন যে আকবরের পূর্বে আইন প্রণেতা ও প্রজাদের অভিভাবক রূপে তিনি যে কোনো নরপতি অপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন। স্যার উলসলি হেগ কি বলছেন? স্যার উলসলি হেগ শেরশাহের শাসন ব্যবস্থা সম্পর্কে বলেছেন, প্রকৃতপক্ষে দিল্লির সিংহাসনে যেসব শাসক বসেন তাদের মধ্যে শেরশাহ ছিলেন সর্বশ্রেষ্ঠ। কোনো শাসক, এমনকি আকবর বা ঔরঙ্গজেবও শেরশাহের মতো শাসন ব্যবস্থায়
এত বিশদ ও খুঁটিনাটির দিকে নজর দিতে পারেননি। তো প্রত্যেকটা ঐতিহাসিক কি বলেছেন শেরশাহের শাসন ব্যবস্থা সম্পর্কে, এগুলো কিন্তু মনে রাখা খুবই জরুরি। বিশেষ করে শেরশাহের জন্যই বলছি, কারণ আমরা ইতিহাসে শেরশাহকে তার শাসন ব্যবস্থার জন্যই বিশেষভাবে চিনি। তাই অবশ্যই আমরা ঐতিহাসিকদের কোটেশনগুলো মনে রাখবো। পরবর্তী 29-এর কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন জোড়াটি সঠিক নয়। অপশানগুলো দেখো। অপশান এ দেওয়ানি উজিরাত প্রধানমন্ত্রী, অপশান বি দেওয়ানি আর্চ সামরিক বিভাগ, অপশান সি দেওয়ানি রিসালাত পররাষ্ট্র বিভাগ, অপশান ডি দেওয়ানি উজিরাত রাজস্ব বিভাগ। তো শেরশাহ শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় তিনি 4 জন মন্ত্রী নিয়োগ করেছিলেন। দেওয়ানি উজিরাত যেটা ছিল রাজস্ব মন্ত্রী বা রাজস্ব বিভাগ, দেওয়ানি আর্চ এটা ছিল সামরিক বিভাগ, দেওয়ানি রিসালাত এটা ছিল পররাষ্ট্র বিভাগ এবং দেওয়ানি ইনসা এটা ছিল দলিল দস্তাবেজ বিভাগ। তো এখানে দেখো 4টি দেওয়া রয়েছে, তো একটি এখানে ভুল জোড়া। তো এখানে উত্তরটা হবে অপশন এ দেওয়ানি উজিরাত। এটা প্রধানমন্ত্রী, এটা নয়, প্রধানমন্ত্রী বিভাগের সঙ্গে এটা যাচ্ছে না। এই দেওয়ানি উজিরাত রাজস্ব বিভাগের সঙ্গে যুক্ত। আর বাকি যে দুটি রয়েছে দেওয়ানি আর্চ সামরিক বিভাগ, দেওয়ানি রিসালাত পররাষ্ট্র বিভাগ এবং আরও একটি বিভাগ ছিল দেওয়ানি ইনসা যেটা ছিল দলিল দস্তাবেজ বিভাগ। এছাড়াও শেরশাহ দেওয়ানি কাজী বা প্রধান বিচারপতি এবং দেওয়ানি বারিদ বা গুপ্তচর বিভাগের প্রধানদের তিনি কিন্তু নিয়োগ করেছিলেন। পরবর্তী 30-এর কোশ্চেনে বলা হয়েছে কেন্দ্রীয় শাসনে মুনসেফ ই মুনসেফানের কাজ ছিল। অপশানগুলো দেখো। অপশান এ আইন শৃঙ্খলা রক্ষা ও বিদ্রোহ দমন, অপশান বি জমি জরিপ সংক্রান্ত মামলার ভারপ্রাপ্ত, অপশান সি রাজস্ব আদায়, অপশান ডি পরগনার সামরিক অধিকর্তা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ জমি জরিপ সংক্রান্ত মামলার ভারপ্রাপ্ত। দেখো প্রথমেই বলেছিলাম যে শেরশাহ শাসন কার্যের সুবিধার জন্য সমগ্র সাম্রাজ্যকে 47টি সরকারে বিভক্ত করেছিলেন। অনেকে মনে করেন যে শেরশাহের সময় প্রদেশের অস্তিত্ব ছিল না, সরকারই ছিল শেরশাহের সময় সর্বোচ্চ প্রাদেশিক বিভাগ যা ছিল মহকুমার সমতুল্য। তো যাই হোক, শেরশাহ তার সাম্রাজ্যকে 47টি সরকারে বিভক্ত করেন। প্রত্যেকটি সরকারকে আবার কয়েকটি পরগনায় বিভক্ত করেন। প্রত্যেক সরকারে একজন করে শিকদার ই শিকদারান এবং মুনসেফ ই মুনসেফান থাকতেন। আর এই মুনসেফ ই মুনসেফান এর কাজ ছিল জমি জরিপ সংক্রান্ত মামলার দেখাশোনা করা। আর শিকদার ই শিকদারান যিনি ছিলেন পরগনার শাসক, তো এই শিকদার ই শিকদারানের কাজ কি ছিল? আইন শৃঙ্খলা রক্ষা এবং বিদ্রোহ দমন করা, যেটা অপশান এতে রয়েছে। ওকে। আর পরগনার জমি জরিপ করতেন আমিন, কারকুন ছিলেন কর্মচারী, আর মুনসেফ রাজস্ব আদায় করতেন, এটাও তোমরা মনে রাখবে। এছাড়াও গ্রাম শাসনে খুত, চৌধুরী, মুকাদ্দম, পাটোয়ারি এই সমস্ত কর্মচারীদের বিশেষ ভূমিকা ছিল। পরবর্তী 31-এর কোশ্চেনে বলা হয়েছে শেরশাহ ভূমি রাজস্ব কত ধার্য করতেন। অপশানগুলো দেখো। অপশান এ 1/6, অপশান বি 1/5, অপশান সি 1/3, অপশান ডি অর্ধাংশ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ 1/3। কোথাও যদি 1/4 থাকে তো সেটাও হতে পারে 1/3 অথবা 1/4, দুটো একসাথে থাকবে না। তো যেটার যে কোনো একটা থাকবে, তো তৃতীয়াংশ অথবা চতুর্থাংশ অ্যান্সার করতে হবে। তো এখানে আমি 1/3 রেখেছি। তো শেরশাহ তার ভূমি রাজস্ব ধার্য করতেন 1/3 বা 1/4। দেখো আলাউদ্দিন খলজি ও মোহাম্মদ বিন তুঘলকের মতো শেরশাহ সাম্রাজ্যের সকল জমি জরিপ করে জমির সীমা নির্ধারণ করেন এবং জমির উৎপাদিকা শক্তি অনুসারে জমিকে ভালো, মাঝারি ও খারাপ 3 ভাগে বিভক্ত করে জমিতে রাজস্বের পরিমাণ স্থির করতেন এবং উৎপন্ন ফসলের 1/3 রাজস্ব হিসেবে ধার্য করতেন। চৌধুরী, মুকাদ্দম, আমিন প্রভৃতি কর্মচারীরা এই কর আদায় করতেন। ওকে। পরবর্তী 32-এর কোশ্চেনে বলা হয়েছে প্রজার দেয় খাজনা ও তার সত্ত্ব নিরূপণ করে সরকার থেকে প্রজাকে দেওয়া হতো। অপশানগুলো দেখো। অপশান এ কবুলিয়ত, অপশান বি পাট্টা, অপশান সি জরিমানা, অপশান ডি মহশিলানা। তো এখানে 32-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ পাট্টা।
দেখো এই কোশ্চেনটা পরীক্ষায় বহুবার এসেছে যে কবুলিয়ত এবং পাট্টা প্রথা কে প্রবর্তন করেন। তো এর উত্তর অবশ্যই আফগান বীর শেরশাহ। এই কবুলিয়ত এবং পাট্টা প্রথা কী ছিল? শেরশাহ কৃষি ব্যবস্থায় রাজস্ব নীতির ক্ষেত্রে প্রজার দেয় খাজনা এবং তার সত্ত্ব নিরূপণ করে সরকার থেকে প্রজাকে এক প্রকারের দলিল দেওয়া হতো, যেটা পাট্টা নামে পরিচিত ছিল। আর প্রজারা নিজেদের সত্ত্ব এবং রাজস্ব আদায়ের শর্ত স্বীকার করে বা কবুল করে সরকারকে একটি দলিল স্বাক্ষর করে দিত, যেটা কবুলিয়ত নামে পরিচিত ছিল। অর্থাৎ কৃষক এবং সরকারের মধ্যে যে রাজস্ব সংক্রান্ত যে বন্ডিং, সেটা কিন্তু খুব স্ট্রং ছিল। কারণ এই কবুলিয়ত এবং পাট্টা প্রথা তৎকালীন সময়ে ছিল একটি অভিনব পদ্ধতি বা সিস্টেম, যেখানে কৃষক এবং সরকার দুজনেই লাভবান হয়েছিলেন। তো এখানে আরও একবার বলে দিচ্ছি যে কবুলিয়ত কী ছিল। কবুলিয়ত ছিল প্রজারা সরকারের যে রাজস্ব, নির্দিষ্ট পরিমাণ যে রাজস্ব তা স্বীকার করে বা কবুল করে একটি দলিল স্বাক্ষর করে সরকারকে জমা দিত, যেটা ছিল কবুলিয়ত। এবং প্রজার দেয় খাজনা ও তার সত্ত্ব নিরূপণ করে সরকার থেকে প্রজাকে আরও একটি দলিল দেওয়া হতো, যেটা ছিল পাট্টা। ওকে, আর দেখো দুটি কর ছিল, জরিমানা এবং মহর্ষিলানা। এই দুটি কি ছিল, এই দুটি আমরা একটু দেখে নেব। ভূমি রাজস্ব ব্যতীত প্রত্যেক উৎপাদককে আরও দুটি কর দিতে হতো, জমি জরিপকারীর প্রাপ্য অর্থ হিসেবে জরিমানা এবং কর সংগ্রাহকের প্রাপ্য বাবদ মহর্ষিলানা। তাহলে জরিমানা কি ছিল? জমি জরিপকারীর প্রাপ্য অর্থ এবং কর সংগ্রহ যে করছে তার জন্য কি দিতে হতো? মহর্ষিলানা নামক কর। ওকে, পরবর্তী 33-এর কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক? অপশানগুলো দেখো। অপশান এ, দুর্ভিক্ষ বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় অনুদান দেবার জন্য শেরশাহ বিঘা প্রতি 2.5 সের শস্য আদায় করতেন। অপশান বি, প্রতি বুধবার শেরশাহ সর্বোচ্চ আপিলের বিচার করতেন। অপশান সি, শেরশাহ আলাউদ্দিনের মতো স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন। অপশান ডি, উপরোক্ত সবকটি। তো এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। তোমরা তথ্যগুলো একটু নোটিশ করো, এগুলো সেপারেট কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসতে পারে। শেরশাহ দুর্ভিক্ষ বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় অনুদান দেবার জন্য আগে থেকেই কি করতেন? বিঘা প্রতি 2.5 সের করে এক্সট্রা কিন্তু শস্য আদায় করে রাখতেন, যাতে দুর্ভিক্ষ বা বিপর্যয় হঠাৎ করে চলে এলে তখন তিনি যেন প্রজাদের পাশে দাঁড়াতে পারেন, অনুদান দিতে পারেন সেই জন্য। আর প্রতি বুধবার শেরশাহ সর্বোচ্চ আপিলের বিচার করতেন। শেরশাহের বিচার ব্যবস্থা সম্পর্কে একটু দেখে নিই। দেখো, শেরশাহ কিন্তু বিচার বিভাগেরও সংস্কার করেছিলেন। তার সুশাসনে দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করত। তার বিচার ব্যবস্থা কঠোর ও পক্ষপাতহীন ছিল। কেউ যদি অপরাধী বলে প্রমাণিত হতো তাহলে সে ধনী নির্ধনী পদস্থ কর্মচারী সবার জন্য কিন্তু দণ্ড একই ছিল, কেউ কিন্তু দণ্ড থেকে অব্যাহতি পেতেন না। তিনি সারা দেশে একই ধরনের আইন এবং দণ্ডবিধি প্রবর্তন করেন। প্রত্যেক পরগনায় দেওয়ানি বিচারের ভার ছিল আমিনের উপর এবং ফৌজদারি বিচার পরিচালনা করতেন মীর আদল কাজী ও মীর আদল দুজনে। আর প্রতি বুধবার শেরশাহ নিজে সর্বোচ্চ আপিলের বিচার করতেন। আর দণ্ডবিধি ছিল খুবই কঠিন। অপরাধীকে বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ, প্রাণদণ্ড দেওয়া হতো। চুরি ডাকাতির অভিযোগে প্রাণদণ্ড হতো। তো এই ছিল শেরশাহের বিচার ব্যবস্থার সংক্ষিপ্ত সার। আর দেখো, শেরশাহ আলাউদ্দিনের মতো স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন। তো এই সেনাবাহিনী সম্পর্কে একটু বলবো। দেখো, শেরশাহ সাম্রাজ্যের অভ্যন্তরে 47টি স্থানে দুর্গ নির্মাণ করেন, সেখানে তিনি সেনাবাহিনী মোতায়েন করেন। দিল্লি ও রোটাসের দুর্গ বা সেনানিবাস ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। সেনানিবাসে অবস্থানকারী সেনাদলকে বলা হতো ফৌজ এবং তার প্রধানকে বলা হতো ফৌজদার। তো রাজধানীতে শেরশাহের সর্বদা 1.5 লক্ষ অশ্বারোহী, 25,000 পদাতিক এবং 5,000 হস্তি, এছাড়াও গোলন্দাজ বাহিনী মোতায়েন থাকতো। আর একটা যে সিস্টেম এই সামরিক কর্মচারীদের, সেটা হচ্ছে সামরিক কর্মচারীদের শেরশাহ কী করতেন? 2 বছর অন্তর বদলি করতেন। এটা কিন্তু সামরিক ক্ষেত্রে একটা অভিনব সিস্টেম। 2 বছর অন্তর শেরশাহ সামরিক কর্মচারীদের বদলি করতেন। সেনাবাহিনীদের শৃঙ্খলা ছিল খুবই কঠোর এবং শেরশাহ যেহেতু
প্রজা কল্যাণকামী শাসক ছিলেন, তাই যুদ্ধের সময় যাতে কৃষকদের বা প্রজাদের কোনো ক্ষতি না হয় সেদিকেও কিন্তু সেনাবাহিনীকে লক্ষ্য রাখতে বলেছিলেন। ওকে, তাহলে এখানে সবগুলোই হয়ে গেল সঠিক উত্তর। পরবর্তী 34 কোশ্চেনে বলা হয়েছে শের শাহের রাজত্বকালে সাম্রাজ্যের ধমনী বলা হতো কাকে? অপশানগুলো দেখো। অপশান এ জল নিকাশি ও সেচখাল, অপশান বি কৃষক ও সৈনিক, অপশান সি গ্রামের প্রধান, অপশান ডি সড়ক ও সরাইখানা। তো এখানে সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ সড়ক ও সরাইখানা। সড়ক ও সরাইখানা শের শাহের শাসন ব্যবস্থার একটা মানে বিজয়ের একটা নতুন পালক যুক্ত হয়েছিল বলা যেতে পারে, কারণ যোগাযোগ ব্যবস্থা এবং সরাইখানা এই দুটো ছিল মধ্যযুগের ভারতের ইতিহাসে অভিনব সংস্কার বা অভিনব প্রচেষ্টা। আমরা জানি যে শেরশাহ সাম্রাজ্যের অভ্যন্তরে যোগাযোগের জন্য বহু রাস্তা নির্মাণ করেন, যার মধ্যে তার পূর্ববঙ্গের সোনারগাঁও থেকে সিন্ধু পর্যন্ত যে দীর্ঘ রাস্তাটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে পরিচিত, এটা তো ছিলই, তার সঙ্গে আগ্রা থেকে বুরহানপুর, আগ্রা থেকে যোধপুর, লাহোর থেকে মুলতান, সব জায়গায় তিনি রাস্তা নির্মাণ করে গেছেন। এবং শুধুমাত্র রাস্তা নির্মাণ বা সরাইখানা স্থাপন নয়, পথিকদের সুবিধার জন্য বৃক্ষরোপণ, কূপ খনন, পান্থশালা নির্মাণ, এই সব কিছুই করেছেন। আমরা আব্বাস খান শেরওয়ানির রচনা থেকে জানতে পারি যে 1700টি সরাইখানা শেরশাহ নির্মাণ করেছিলেন, যেখানে খাদ্য ও বিশ্রামের ব্যবস্থা ছিল প্রশংসনীয়। এখানে হিন্দু ও মুসলিমদের জন্য খাওয়া দাওয়ার স্বতন্ত্র বন্দোবস্ত ছিল। ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রেও কিন্তু এই সরাইখানাগুলির ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। বণিকরা এইসব সরাইখানাগুলিতে মালপত্র বিনিময় করত এবং এগুলিকে কেন্দ্র করে বাজার শহর গড়ে উঠেছিল। আর এই বাজার শহরকে বলা হতো কসবা। এটাও আমার পরবর্তী কোশ্চেনে রয়েছে। আর দেখো, সরাইখানাগুলি সংবাদ আদান প্রদানের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো। তো সরাইখানা বা পান্থশালা বলতে আমাদের যে কনসেপ্ট আছে সেটা কিন্তু মধ্যযুগের ভারতের ইতিহাসে আরও অনেক সেই কনসেপ্টটা আরও অনেক এক্সটেন্ড করা হয়েছে। কীরকম দেখো, ব্যবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে শেরশাহ এই সরাইখানাগুলিকে ব্যবহার করেছিলেন। তারপর কি করা হয়েছিল, এই সরাইখানাগুলিকে কেন্দ্র করে বণিকরা মালপত্র বিনিময় করত, বাজার শহর গড়ে উঠেছিল। এছাড়া কী ছিল, পথিকদের বিশ্রামের জায়গা, যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে কিন্তু খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা ছিল। তাহলে শেরশাহ মধ্যযুগের ভারতের ইতিহাসে কতটা আধুনিক মনস্ক শাসক ছিলেন এখান থেকেই বোঝা যায়। ওকে, পরবর্তী 35 কোশ্চেনে বলা হয়েছে কসবা কি? অপশানগুলো দেখো। অপশান এ শস্য মজুদ রাখার মালখানা, অপশান বি বাজার শহর, অপশান সি আস্তাবল, অপশান ডি বাণিজ্য কার্যালয়। তো এখানে সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ বাজার শহর। সরাইখানাগুলিকে কেন্দ্র করে শেরশাহের যে বাজার শহর গড়ে উঠেছিল এগুলোকে কি বলা হতো? কসবা বলা হতো। ওকে, পরবর্তী 36 কোশ্চেনে বলা হয়েছে শেরশাহ কতগুলি সরাইখানা নির্মাণ করেন যেগুলি সংবাদ আদান প্রদানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো? অপশানগুলো দেখো। অপশান এ 100টি, অপশান বি 500টি, অপশান সি 1200টি, অপশান ডি 1700টি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 1700টি সরাইখানা শেরশাহ নির্মাণ করেছিলেন। আর এটা আমরা কোথা থেকে জানতে পারছি? বিখ্যাত ঐতিহাসিক আব্বাস খান শেরওয়ানির রচনা থেকে। তার বিখ্যাত রচনা কি নাম, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আব্বাস খান শেরওয়ানির শেরশাহের রাজত্বকালে লেখা বিখ্যাত গ্রন্থটা কি, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তবে তোমরা এটা জেনে রাখো যে শেরশাহ 1700টি সরাইখানা নির্মাণ করেন। পরবর্তী 37 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন মুদ্রাটি শেরশাহের আমলে প্রচলিত নয়? অপশানগুলো দেখো। অপশান এ আশরাফি বা মোহর নামক স্বর্ণমুদ্রা, অপশান বি রুপি নামক রৌপ্য মুদ্রা, অপশান সি দাম বা পয়সা নামক তাম্রমুদ্রা, অপশান ডি দোকানি নামে ব্রোঞ্জ মুদ্রা। তো 37 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ দোকানি নামক ব্রোঞ্জ মুদ্রা শেরশাহ প্রবর্তন করেননি। কোন কোন মুদ্রা প্রবর্তন করেছিলেন দেখে নাও। আশরাফি বা মোহর নামক স্বর্ণমুদ্রা, রুপি নামক রৌপ্য মুদ্রা এবং দাম বা পয়সা নামক তাম্র মুদ্রা। ওকে, পরবর্তী 38 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন উচ্চপদস্থ কর্মচারী সরাইখানার দায়িত্বপ্রাপ্ত ছিলেন? অপশানগুলো দেখো। অপশান এ দারোগা ই চৌকি, অপশান বি দারোগা ই সরাইখানা। এই দুটোই কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। দারোগা ই চৌকি এবং দারোগা ই সরাইখানা, এই দুজন কর্মচারীর উপরে কিন্তু সরাইখানার দায়িত্ব ছিল।
সরাইখানাগুলি ডাক চৌকি হিসেবেও ব্যবহৃত হতো। এখানে 2টি করে ঘোড়া সবসময় প্রস্তুত থাকতো। আর দারোগাই চৌকি নামক উচ্চপদস্থ কর্মচারী এ বিষয়ে ভারপ্রাপ্ত ছিলেন। এছাড়া দারোগাই সরাইখানাও কিন্তু সরাইখানা দেখাশোনা করতেন। তো এখানে সঠিক উত্তর অপশন সি। পরবর্তী 39-এর কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক? অপশনগুলো দেখো। অপশন এ, শেরশাহ সামরিক কর্মচারীদের 2 বছর অন্তর বদলি করতেন। অপশন বি, তিনি ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা প্রবর্তন করেন। অপশন সি, বিনামূল্যে খাদ্য বিতরণের জন্য শেরশাহ বেশ কিছু লঙ্গরখানা খোলেন। অপশন ডি, সবকটি। অবশ্যই সবকটি তথ্যই এখানে সঠিক। দেখো, শেরশাহ সামরিক কর্মচারীদের 2 বছর অন্তর বদলি করতেন, এর আগেই বলেছি। এছাড়া দেখো, শেরশাহ ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন বলে কিন্তু মনে করা হয়, তবে এই জায়গাটা বিতর্কিত। তবু আমরা ধরে নেব যে শেরশাহ ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা প্রবর্তন করেন। আর বিনামূল্যে খাদ্য বিতরণের জন্য শেরশাহ বেশ কিছু লঙ্গরখানা খোলেন, যেখানে প্রতি বছর 18,25,000 টাকা ব্যয় করা হতো। ঠিক আছে। দানশীলতার জন্য শেরশাহ অবশ্যই বিখ্যাত ছিলেন। তিনি একটি দাতব্য বিভাগ গড়ে তোলেন, বেশ কিছু মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং ইমাম, মৌলবী, সাধুসন্ত, শিক্ষার্থী, অন্ধ, বৃদ্ধ, বিধবাদের জন্য সরকারি সাহায্যের ব্যবস্থা করেন। বিনামূল্যে খাদ্যের জন্য লঙ্গরখানা খোলেন, যেখানে প্রতি বছর 18,25,000 টাকা ব্যয় করা হতো। ঠিক আছে। পরবর্তী 40-এর কোশ্চেনে বলা হয়েছে শেরশাহের শাসন ব্যবস্থা সম্পর্কে কে বলেছেন রাস্তাঘাটে কেউ যদি সোনার থলি নিয়ে ঘুমিয়ে পড়তো তাহলে চুরি যাওয়ার কোনো ভয় ছিল না। অপশানগুলো দেখো। অপশান এ, ঈশ্বরী প্রসাদ। অপশান বি, নিজামুদ্দিন। অপশান সি, আর.পি. ত্রিপাঠী। অপশান ডি, কালীকিঙ্কর দত্ত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ নিজামুদ্দিন। ঐতিহাসিক নিজামুদ্দিন, যার লেখা বিখ্যাত গ্রন্থ আইনি আকবরী, তো ইনি বলছেন যে শেরশাহের সময় তার সাম্রাজ্যে এতটাই শান্তি শৃঙ্খলা বিরাজ করত, বা তার যে বিচার ব্যবস্থা তা এতটাই সুশৃঙ্খল বা কঠোর ছিল, যেখানে কি বলছেন রাস্তাঘাটে কেউ যদি সোনার থলে নিয়ে ঘুমিয়ে পড়তো তাহলে চুরি যাওয়ার কোনো ভয় ছিল না। ওকে। পরবর্তী 41-এর কোশ্চেনে বলা হয়েছে শেরশাহের তাম্রমুদ্রা এবং রৌপ্যমুদ্রার মধ্যে অনুপাত ছিল। অপশানগুলো দেখো। অপশান এ 64:1। অপশান বি 1:64। অপশান সি 1:58 এবং অপশান ডি 1:45। এখানে সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ 64:1, অর্থাৎ 64টা তাম্রমুদ্রা দিয়ে একটি রৌপ্যমুদ্রা হতো, মানে 64টা তাম্রমুদ্রা সমান ছিল একটি রৌপ্যমুদ্রা। দেখো, পরবর্তী 42-এর কোশ্চেনে বলা হয়েছে শেরশাহ প্রবর্তিত কোন সংস্কার কার্যটি বিতর্কিত? অপশানগুলো দেখো। অপশান এ, শেরশাহ রাস্তায় প্রতি 4 মাইল অন্তর সরাইখানা নির্মাণ করেন। অপশান বি, শেরশাহই সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা করেন। অপশান সি, কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন এবং অপশান ডি, তার মুদ্রায় দেবনাগরী হরফের নাম লেখার প্রচলন। তো এই যে 4টি সংস্কার, যেটা কিন্তু মধ্যযুগের ভারতের ইতিহাসে কিন্তু অভিনব, তো এখানে কোন সংস্কারটি বিতর্কিত ছিল? তো এখানে অবশ্যই অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ শেরশাহ যে ঘোড়ার পিঠে সর্বপ্রথম ডাক ব্যবস্থার প্রচলন করছেন, এটা কিন্তু বিতর্কিত। শেরশাহের আগেও কিন্তু ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা প্রচলিত ছিল, তবে আমরা অনেক বইয়েই দেখেছি যে শেরশাহকে সর্বপ্রথম ডাক ব্যবস্থার প্রচলন ঘটান বলে মনে করা হচ্ছে ঘোড়ার পিঠে। তো এটা একটু বিতর্কিত রয়েছে, বাকিগুলো সবই সঠিক। শেরশাহ প্রতি 4 মাইল অন্তর সরাইখানা নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে তার পুত্র 4 মাইলের বদলে 2 মাইল অন্তর অন্তর সরাইখানা নির্মাণ করেছিলেন। আর কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেছিলেন, এটা তো আমরা সকলেই জানি। আর শেরশাহ তার মুদ্রায় দেবনাগরী হরফে নাম লেখার রীতি প্রচলন করেন। পরবর্তী 43-এর কোশ্চেনে বলা হয়েছে শেরশাহের শিল্পকীর্তির সর্বশ্রেষ্ঠ নিদর্শন কোনটি? অপশানগুলো দেখো। অপশান এ, পুরানো কিল্লা। অপশান বি, কিলাই কোহনা মসজিদ। অপশান সি, সাসারামের সমাধি। অপশান ডি, সবকটি। তো শেরশাহের নির্মাণ করা
যে শিল্পকীর্তি তার মধ্যে পুরানো কিল্লা, কিলাই কোহানা মসজিদ এবং সাসারামের সমাধি সবগুলোই ছিল, তবে সর্বশ্রেষ্ঠ ছিল সাসারামের সমাধি। বিহারের সাসারামে শেরশাহের যে সমাধি তা ছিল শেরশাহের সারা জীবনের শিল্পকীর্তির সর্বশ্রেষ্ঠ নিদর্শন। ওকে, পরবর্তী 44-এর কোশ্চেনে বলা হয়েছে শেরশাহ আর কিছুকাল জীবিত থাকলে ভারতের ইতিহাসে হয়তো মহান মোগলদের আবির্ভাব সম্ভব হতো না। কার উক্তি? অপশানগুলো দেখো। অপশান এ যদুনাথ সরকার, অপশান বি কিন, অপশান সি ভিনসেন্ট স্মিথ, অপশান ডি আর পি ত্রিপাঠী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ভিনসেন্ট স্মিথ। ইনি বলছেন যে শেরশাহ আর কিছুকাল জীবিত থাকলে ভারতের ইতিহাসে মহান মোগলদের আবির্ভাব সম্ভব হতো না। পরবর্তী 45-এর কোশ্চেনে বলা হয়েছে শেরশাহ তার কোন পুত্রকে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন? অপশানগুলো দেখো। অপশান এ আদিল খান, অপশান বি ইসমাইল শাহ, অপশান সি সিকান্দার শাহ, অপশান ডি কেউই নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ আদিল খান। শেরশাহ তার জ্যেষ্ঠ পুত্র আদিল খানকে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর আমিররা শেরশাহের কনিষ্ঠ পুত্র জালাল খানকে সিংহাসনে বসায়। তিনি ইসমাইল শাহ নাম ধারণ করে সিংহাসনে বসেন। সিংহাসন আরোহণকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিবাদ তীব্রতর হয়ে ওঠে। আমিররাও দুই দলে বিভক্ত হয়ে যায়, আর যুদ্ধে পরাজিত হয়ে আদিল খান পালিয়ে যায়। ইসলাম শাহ বিরোধী আমিরদের হত্যা করেন এবং অনেককে ক্ষমা করে মোটামুটিভাবে তিনি সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করেন ইসলাম শাহ। তবে শেরশাহ কিন্তু তার উত্তরাধিকারী হিসেবে আদিল খানকে মনোনীত করেছিলেন। ওকে, পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেনে বলা হয়েছে শেরশাহ নির্মিত পূর্ববঙ্গের সোনারগাঁও থেকে সিন্ধু উপত্যকা পর্যন্ত বিস্তৃত দীর্ঘ রাস্তা, যেটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত, সেটির দৈর্ঘ্য কত ছিল? অপশানগুলো দেখো। অপশান এ 1000 মাইল, অপশান বি 1400 মাইল, অপশান সি 1600 মাইল, অপশান ডি 1700 মাইল। তো এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ 1400 মাইল। তাহলে দেখো শেরশাহের নির্মিত যে রাস্তা সোনারগাঁও থেকে সিন্ধু উপত্যকা পর্যন্ত, অর্থাৎ একদম পূর্ব থেকে পশ্চিম এত বিস্তৃত রাস্তা, যেটার কত দৈর্ঘ্য ছিল 1400 মাইল। এছাড়াও শেরশাহ আগ্রা থেকে বুরহানপুর, আগ্রা থেকে যোধপুর, লাহোর থেকে মুলতান পর্যন্ত কিন্তু রাস্তা নির্মাণ করেছিলেন। ওকে, তো আজকে ছিল দ্বিতীয় আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সেই পাঠানবীর শেরশাহ সম্পর্কে এই 46টি কোশ্চেন। আশা করি এই কোশ্চেনগুলো ক্লিয়ার করার মাধ্যমে তোমাদের কনসেপ্ট কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবে। এর পরবর্তী ক্লাস হচ্ছে মহান সম্রাট আকবর, মহান মুঘল সম্রাট আকবরকে নিয়ে পরবর্তী ক্লাস নিয়ে আসব। ভিউয়ার্সদের কাছে আমার একটি অনুরোধ, তোমরা অবশ্যই এই ক্লাসগুলো বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সামনেই WBCS, WB সেট এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে, তাই খুব ভালো করে ইতিহাস পড়ো এবং তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই টেক্সটটা পড়ার পর এই কোশ্চেনগুলো ফলো করবে, তাহলে কনসেপ্টটা আরও অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাসটি দেখার জন্য সকল ভিউয়ার্সকে অনেক ধন্যবাদ।